ইহলৌকিকতা একটা ফান্ডামেন্টাল দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে। ম্যাকিয়াভেলি বলছেন হিউম্যান বিইং হচ্ছে একটা অ্যানিমাল। রিকার্ডো ক্লাসিক্যাল ইকোনমিক্স এর গোড়াপত্তন হচ্ছে। রাফায়েল বলি, লিওনার্দো দা ভিঞ্চি বলি, কিংবা মাইকেল এঞ্জেলো বাইবেলের কাহিনী কিন্তু হিউম্যানাইজ করে তুলছেন। একজন মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিস্ময়কর। তার মানে ইউরোপীয় রেনেসাঁ খুঁজতে গেলে দুটো সোর্স খুঁজতে হয় আসলে, মানে নবজন্ম, পুনর্জন্ম। প্রিসলি অক্সিজেন আনলেন, লাভুইসে হাইড্রোজেন আনলেন। বিশেষ করে জিওনার্দো ব্রুনোকে জীবন্ত দগ্ধ করা হলো। এই বায়োলজির কিছু কিছু ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে, কিন্তু বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমিতে অসম্ভব ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল। ইবনে খালদুনের নাম খুব কম লোকই জানি, কিন্তু রেনেসাঁর একটা উজ্জ্বল একটা প্রতিনিধি আমি মনে করি ইবনে খালদুন। কারণ ইউরোপীয় রেনেসাঁ নিয়ে প্রচুর লেখালেখি রয়েছে, অজস্র, এবং বাংলা ভাষায়ও রয়েছে। তো নানানজন নানান ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নানান দৃষ্টিভঙ্গি থেকে বলে। আমাদের আলোচনাটা মুখ্যত তার যে এপিস্টেমোলজিক্যাল পটভূমি, জ্ঞান তত্ত্বীয় পটভূমি, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, কারণ আমাদের আলোচনার বিষয়বস্তু তাই। তো এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেখানে প্রবেশ করছি, প্রবেশের আগে আমরা তাহলে মধ্যযুগ নিয়ে যে আলোচনাটা মোটামুটি ভাবে প্রায় দশম একাদশ শতক পর্যন্ত চলে এসেছি। কারণ দেখতে হবে যে ইমাম গাজ্জালি কে নিয়ে আমরা গতদিন আলাপ করলাম, তিনি কিভাবে ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবিদেরকে কন্ট্রাডিক্ট করলেন। অর্থাৎ যেটা ইসলামের সোকল্ড র্যাশনালিস্ট স্কুল, ইমাম গাজ্জালিও সে অর্থে র্যাশনালিস্ট, কিন্তু তিনি ফেইথকে কিভাবে একটা প্রায় সুপ্রিম প্রাইমেসি দিয়ে আলাপ করলেন সেটা আমরা দেখেছি। এরপরে আসলে খ্রিশ্চিয়ানিটিতেও সেন্ট টমাস একুইনাস তারপরে এসেছেন, এবং কিন্তু সেন্ট টমাস একুইনাসের আলোচনাটা ছিল মূলত ইবনে সিনা, আল কিন্দি, আল রাজি তার লাইনে। কারণ আমি আগেই বলেছি যে খ্রিশ্চিয়ানিটিতে সেন্ট অগাস্টিন আমরা যেটা পড়েছি কনফেশনস, হ্যাঁ, ৪র্থ শতকে আফটার ক্রাইস্ট, সেখানে উনি ফেইথের দিকে ছিলেন, এবং তার প্রায় ৭০০ বছর পরে বা ৭০০-৮০০ বছর পরে টমাস একুইনাস এসে এটা আবার রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, অ্যারিস্টটলের রিজন দিয়ে। আমরা যেমন ইবনে সিনা বা আল কিন্দি বা আল রাজি ইবনে অ্যারিস্টটলিয়ান রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইসলামে ইবনে আল গাজ্জালি, ইমাম গাজ্জালি খুবই একটা প্রমিনেন্ট, এবং আমরা তার কিমায়ে সাদাত, হ্যাঁ, তার তাহফাতুল ফলাসিফা, তারপরে তার সত্যের সন্ধানে, এইসব গ্রন্থ থেকে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে কিভাবে তিনি ফেইথকে আপার হ্যান্ড দেওয়ার চেষ্টা করেছেন। সেটাও রিজন দিয়েই, বাট ইট ইজ, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট যে তিনি ফেইথকে আপার হ্যান্ড দিয়েছেন। তাহলে আমরা কিন্তু অলমোস্ট রেনেসার দ্বার প্রান্তে, কারণ টিপিক্যালি ধরা হয় যে রেনেসার শুরু হচ্ছে ত্রয়োদশ শতকে পেট্রার্কের সনেট দিয়ে, হ্যাঁ, মানে ইটালিতে। এরপরে সাথে সাথেই প্রায় ম্যাকিয়াভেলি, দ্য প্রিন্স, ওয়ান অফ দ্য মাস্টারপিস, তাই না, এগুলোকে দিয়ে। তারপরে সাথে সাথে প্যারালালি যে ইউরোপে যে আর্ট কালচারে, বিশেষ করে আর্টের যে বিপ্লব ঘটে, সেগুলো সবই হচ্ছে রেনেসার সূত্রপাত এই ধরায়। তাহলে আমরা কিন্তু খুব কন্টিনিউটিতে রয়েছে, এবং সেইটা লক্ষ্য করতে হবে যে ইউরোপের ইতিহাসে টিপিক্যালি এই সময়টাকে মধ্যযুগ, অর্থাৎ এই যে খ্রিস্টের জন্মের পর থেকে এই যে প্রায় 1200-1300 শতক, এক ধরনের মধ্যযুগ, এক ধরনের অন্ধকার যুগ, এই ধরনের একটা প্রতিভা, মানে কি বলে, ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়। কিন্তু আসলে খেয়াল করতে হবে যেগুলো কিন্তু খুব যৌক্তিক নয়। কারণ এই সময়ে আমরা যে আলাপগুলো করলাম, এই শতাব্দীগুলোতেও কিন্তু জ্ঞান চর্চা প্রচুরভাবে ইসলামিক ওয়ার্ল্ডে চলছে, আরবিয়ান ওয়ার্ল্ডে চলছে, এবং সেখানে নানান তর্ক বিতর্ক হচ্ছে, কেউ এক পক্ষে কেউ ওই পক্ষে। বরং খ্রিশ্চিয়ানিটিতে আলোচনার প্রভাব কম ছিল, কারণ খ্রিশ্চিয়ানিতে ফেইথের প্রভাবটা অনেক বেশি জোরালো ছিল। কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডে যদি আমরা হিজাজের কথা ধরি, মক্কায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই কবিতা পাঠের আসর বসতো, কি বলে, শিল্প সাহিত্যের আসর বসতো। সেখানে কিন্তু যে ধরনের রিটেন লিটারেচার না থাকলো, দক্ষিণ ইয়েমেনে রিটেন স্ক্রিপ্ট ছিল, এবং এক ধরনের সভ্যতা তখন সেখানে একটা মেলা বসতো, সেখানে অনেক রকম মানে চর্চা হতো, যেগুলো ইমরুল কায়েস আগে থেকেই ছিলেন। কাজেই ওখানে তো এক ধরনের কালচার ছিল, এই সংস্কৃতি, তো ওটা প্রত্যেকেরই এই ধরনের এক ধরনের ন্যারেটিভ থাকে। আমরা যেহেতু ওইটা পার হয়ে এসেছি, আজকে সে আলোচনায় যায় না। আমরা ইউরোপিয়ান ইতিহাসের আলোচনায় সবসময় এই পিরিয়ডটাকে এক ধরনের অন্ধকার যুগ, কিন্তু আসলে এগুলো ম্যাটার অফ ডেফিনিশন।
এক এক ধরনের চর্চা ছিল। কিন্তু অবশ্যই মানে ইউরোপিয়ান রেনেসাঁ একটা ট্রানজিশন হয়েছে। আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে যে এপিস্টেমোলজিক্যালি বিশেষ করে কি ট্রানজিশনটা খুব মুখ্য, সেটা হচ্ছে প্রধান বিষয়। হ্যাঁ, ট্রানজিশনটা বেশি করে ইতিহাস যদি তোমরা পড়ো, আমাদের বাংলাদেশ প্রায় এক্সক্লুসিভলি বাঙালি, যেহেতু বাংলার রেনেসাঁকে রিলেট করা হয় ইউরোপিয়ান রেনেসাঁর সঙ্গে, প্রায় এক্সক্লুসিভলি এক ধরনের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, এবং শব্দটা হচ্ছে হিউম্যানিজম। হ্যাঁ, মানবতাবাদ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, এটা কোট করা ধরা কথা কথা বাংলা ভাষার খুব বিখ্যাত লাইন। কিন্তু মানবতাবাদ এটাই হচ্ছে আমাদের কি ওয়ার্ড ফর রেনেসাঁ, এবং পরবর্তীতে যখন বাঙালি রেনেসাঁতে যুক্ত করা হয়, এবং এখন পর্যন্ত বাংলা রেনেসাঁর যারা নেতৃত্বস্থানীয়, তাদের একটা প্রধান বিষয় হলো, আমরা এখন পর্যন্ত প্রগতিশীলতা বলতে সাধারণত বুঝি যে ধর্ম নির্ভর, বিশ্বাস নির্ভর, এক ধরনের কালচার থেকে, সংস্কৃতি থেকে, চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ নির্ভর, মানুষের যুক্তি বুদ্ধি নির্ভর, মূলত যুক্তিবিদ্যা নির্ভর। মানবতাবাদ বলতে মানুষের কেন্দ্রিক যুক্তি বুদ্ধি, মানুষের রিজন, সেই নির্ভর এক ধরনের সংস্কৃতিতে রূপান্তর, সেটাই হচ্ছে রেনেসাঁর ফান্ডামেন্টাল কথা। এবং সেটা হিউম্যানিজম নামে আমরা যেটাকে চিহ্নিত করি, অলমোস্ট এক্সক্লুসিভলি প্রায় সম্পূর্ণভাবেই রেনেসাঁকে এইভাবেই চিত্রিত করা হয়। এবং সেই জন্যই এটা তখন এক ধরনের একটা অ্যান্টি রিলিজিয়ান, এক ধরনের মানে যেহেতু ধরে নেওয়া হয় বাকি আগের শতাব্দীগুলো অত্যন্ত কি বলবো, ধর্মের চাপে মানুষ পিষ্ট হয়ে গিয়েছিল, বিশ্বাসের চাপে পিষ্ট হয়ে গিয়েছিল ইত্যাদি, এর এগেনস্টে এক ধরনের মুক্তির বাণী নিয়ে এসছে রেনেসাঁ, এবং সেটাই আবার কন্টিনিউ করে এসছে আমাদের মানে ভারতে, এবং সেটা ব্রাহ্ম ধর্মের প্রভাবে মানে লিবারাল করা হয়েছে, এবং সেটা একটা গ্রুপ সেটাকে রেনেসাঁর একটা প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করে। আমাদের যদি বুদ্ধির মুক্তি আন্দোলন ও অন্যান্য আন্দোলন, তার পরবর্তীতে যেসব আমাদের আবুল ফজল বলি, হ্যাঁ, কিংবা আবুল হোসেন বলি, কিংবা কাজী আব্দুল ওদুদ বলি, কিংবা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা এখন আধুনিক কালে যাদেরকে প্রগতিশীল চিন্তাবিদ বলি, সবাই কিন্তু আসলে দেখবেন লেখার মধ্যে চিন্তাশীল, বুদ্ধি যুক্তি বুদ্ধি, মানব ইত্যাদিকে জোর দেয়। আমরা যদি ইতিহাসে যাই, তো এটা নিঃসন্দেহে একটা বড় স্রোত ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা বড় স্রোত ছিল যে আমরা যখন দেখছি যে পেট্রাক কবিতা লিখছেন, হ্যাঁ, তখন কিন্তু আমরা দেখছি যে মানুষের বেদনা, ভালোবাসা, রোমান্টিক চেতনা, তিনি কিন্তু মানুষকে নিয়ে নতুন করে লিখতে শুরু করলেন। হ্যাঁ, এবং সেই প্রতিভাত হলো আমাদের যেগুলো আর্ট, বিশেষ করে সেই সময় বিখ্যাত, তাই না, যে সেই আর্ট, রাফায়েল বলি, লিওনার্দো দা ভিঞ্চি বলি, হ্যাঁ, কিংবা মাইকেল এঞ্জেলো, তো তাদের কথা যখন চিন্তা করি, তো তখন সেই তোমরা যদি সেই সংগ্রহশালাগুলোয় যাও, তো সেগুলো তো এক ধরনের চিন্তার চেঞ্জ আছে। চিন্তার চেঞ্জটা কি আসলে? চেঞ্জটা হলো যে বিশেষ করে খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ডে, হ্যাঁ, মানে এবং মুসলিম ওয়ার্ল্ডে আর্ট কালচারের যে চিন্তাটা তখন যেহেতু ছিল একটা মানে বিশ্বাসের সঙ্গে জড়িত, এবং সেই বিশ্বাসটার বেসিকটা কি ছিল, আমি আবারও বলেছি যে এই সময়টা পিরিয়ডটা যদিও রিলিজিয়নের দিক থেকে খ্রিশ্চিয়ানিটি এবং ইসলাম খুব আপার হ্যান্ডে ছিল, কিন্তু আসলে ফিলোসফিক্যালি ইট ওয়াজ ডোমিনেটেড বাই অ্যারিস্টটল। যদিও বিশ্বাসের জগৎ একটা আলাদা গ্রুপ ছিল, কিন্তু প্রকাশ্যে স্টেটের যে প্রিন্সিপাল, যারা স্টেট পেট্রোনাইজ করতো, তারা খুবই ডোমিনেটেড বাই অ্যারিস্টটলিয়ান চিন্তা। এবং অ্যারিস্টটলিয়ান এই চিন্তায় আমাদের একটা প্রধান বিষয় ছিল যে 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 ফার্স্ট প্রিন্সিপালের বিষয়টা আমরা যে আলাপ করেছিলাম, এবং সেইখানে যে কজালিটির প্রিন্সিপালটা ছিল, সেই কজালিটির প্রিন্সিপাল, যে আমার ফার্স্ট কজটা হচ্ছে সবার আগে, তাই না? অ্যারিস্টটলের কজালিটিতে মনে আছে যে আমরা চারটা, যে একটা ম্যাটেরিয়াল কজ, একটা চেয়ার বানাতে গেলে প্রথমে কাঠ লাগছে, তারপরে সেটার ডিজাইন কজ, অবয়ব কারণ ডিজাইন করতে হচ্ছে, তারপরে সেটা নিমিত্ত কারণ, হাতুড়ি হাত দিয়ে এটাকে বানাতে হচ্ছে, তারপরে ফাইনাল কজ, এটাতে বসছে। তো টিপিক্যালি ফাইনাল কজটা সব শেষে, বসাটা সব শেষে। কিন্তু অ্যারিস্টটল বলেন, চিন্তা করে দেখো যে তুমি বসবা কিভাবে, সেটাই আগে চিন্তা করে, কিন্তু বাকি তুমি যদি এখন ধরো
কি বলে একটা বৃষ্টির মধ্যে ওপেন ফিল্ডে বসো, তুমি নিশ্চয়ই মার্বেল দিয়ে বানাবে, কাঠ দিয়ে বানালে পচে যাবে। তুমি যদি মনে করো বাচ্চা বসে তো এক সাইজ বানাবে, বড় বসলে এক সাইজ বানাবে। তোমার পারপাসের উপর নির্ভর করে, ফাইনাল কজের উপর নির্ভর করে তুমি ডিজাইন করছো, মেটেরিয়াল কালেক্ট করছো। সুতরাং আইডিয়ালি অ্যারিস্টটল একটা বড় কথা বললেন যে ফাইনাল কজটা সব আগে। তার মানে কি হলো? তার মানে হলো এটাকে বলে টেলিওলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। যে টেলিওলজি হচ্ছে উদ্দেশ্য আগে। এই যে তোমার এই টেলিওলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ডে মধ্যযুগের বাইবেলের চিন্তার সঙ্গে অ্যারিস্টটলের টেলিওলজিক্যাল ভিউ ওয়ার্ল্ডটা খুব ফিট করে গিয়েছিল। কারণ বাইবেলও বলছে যে তোমাকে যে তৈরি করা হয়েছে, তো তার যে ফার্স্ট কজ, কারণ উনি কি উদ্দেশ্যে তৈরি করেছেন, উদ্দেশ্যটা খুব পরিষ্কার সৃষ্টি তত্ত্বে ওল্ড টেস্টামেন্টের, যে তোমাকে ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছেন। কারণ অন্যরা যারা ছিল ফেরেশতারা, তারা কিন্তু প্রতিবাদও করেছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি তোমাদেরকে তৈরি করেছেন, কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে ইবাদত। তোমাকে আসলে পতিত হয়েছে এই ওয়ার্ল্ডে, এই ওয়ার্ল্ড তোমার ওয়ার্ল্ড না, এটা কিন্তু তোমার একটা কার্য পরম্পরায় তুমি পতিত হয়েছো। কিন্তু তোমার আসল ওয়ার্ল্ড কিন্তু ফিরে যাও। তোমার সেই কিসের মাধ্যমে ফিরে যাওয়া, এটা বহু আর কোন রিলিজিয়ন বলে দিচ্ছে যে তুমি তুমি ফিরে যাবে কি দিয়ে? ইবাদত দিয়ে, তাই না? তাহলে তোমার এই ওয়ার্ল্ডে এটাকে বলা হচ্ছে যে ইহলৌকিকতা নয়, পারলৌকিকতা। তোমার পারলৌকিকতার দিকে তাকাতে হবে, তার মানে তোমাকে ঊর্ধ্বমুখী তাকাতে হবে, তোমাকে আদার ওয়ার্ল্ডই তাকাতে হবে। সেজন্য এই ওয়ার্ল্ড কিন্তু তোমার জন্য ওয়ার্ল্ড না। এখন সেটা তুমি যেভাবে বলো, আদার ওয়ার্ল্ডটা ওয়ার্ল্ড, হ্যাঁ। এবং তখন এই পুরো সময়টা জুড়ে এই জন্য শিল্প সংস্কৃতি বা চর্চার মধ্যে এক ধরনের যেহেতু পারলৌকিকতা ছিল, ইহলৌকিকতাকে কন্ডেম করা হয়েছে বলতে গেলে। সেজন্য তুমি যদি গথিক আর্ট গুলো দেখো ইউরোপে, সব কিন্তু ডোম, তাই না? ঊর্ধ্বমুখী তাকায় আছে আকাশের দিকে। আমাদের মসজিদের মিনার কি হচ্ছে? ঊর্ধ্বমুখী তাকিয়ে আছে। মানে যেটা রবীন্দ্রনাথ বলছেন, হেথা নয়, হেথা নয় অন্য কোনোখানে, আসলে হেথা নয়, হ্যাঁ। এটা হচ্ছে সীমার মাঝে তুমি অসীম আসলে, কারণ রবীন্দ্রনাথও তো একই চিন্তার লোক। তো ওটা হচ্ছে অসীমের দিকে যাবে তুমি, হ্যাঁ। যখন উপনিষদের চিন্তা, এর মধ্যেও কিন্তু ইহলোক না, মানে এক ধরনের ব্রহ্মা হচ্ছে সবচেয়ে বেশি, ওই যে ব্রহ্মার জ্ঞানী হচ্ছে সত্যিকার জ্ঞান। তো ওই চিন্তার মধ্যে যে তোমার সীমার মাঝে সে যে অসীম, যে পরলোকের দিকে তাকানো, এবং সেজন্য তখন মানে যদিও লিখছেন দান্তে ডিভাইন কমেডি, কিন্তু সেখানেও কিন্তু সবসময় এক ধরনের পারলৌকিক একটা শেড দিতে হচ্ছে শিল্পী সাহিত্যিকদেরকেও। এবং যারা আঁকছেন বিশেষ করে, তখন কিন্তু সাধারণ মানুষের এই যে জৈবিক অ্যানিমাল চিত্রগুলো আঁকতে গেলে সেটাকে কন্ডেম করার জন্য আঁকা যাবে, কিন্তু কোন রকম তাকে মানবিক চরিত্র, মানবিক বোধ থেকে আঁকলে গেলে তোমার বিপদ আছে। সেখানে শুধু আঁকতে হবে পবিত্র সত্তা, সেখানে মাদার মেরি, জিসাস, এবং তাদের চারপাশে কিন্তু হ্যালোজ দিয়ে দিতে হবে, হ্যাঁ। কারণ নাহলে তুমি কিন্তু ভায়োলেট করছো। হ্যালোজ মানে কি? সেটা তারা যে এই ওয়ার্ল্ডের না, তারা যে আসলে আদার ওয়ার্ল্ডে একটা পারলৌকিক একটা চিন্তা, একটা আলো, একটা রশ্মি, এই বিষয়গুলো কিন্তু খুব প্রাধান্য পেয়ে গেছিল। মানে হিউম্যান বিইং অ্যাজ হিউম্যান বিইং নাথিং, হিউম্যান বিইং শুধুমাত্র মানুষ বা প্রকৃতি, ওই আরাধনার জন্য, হ্যাঁ, অন্য ওয়ার্ল্ডে যাওয়ার জন্য, এটাই হলো পারলৌকিকতা। তাহলে রেনেসার আগে এই মধ্যযুগে তাদের নিজস্ব ফিলসফিক্যাল বেসিস থেকে তারা করেছে। আমি আবারও বলছি যে দে হ্যাড দেয়ার ওন অ্যারিস্টটলিয়ান ফিলসফি উইথ থিওলজি কম্বাইন্ড দিস। মানে সেটা যে আমি বলবো যে ইউরোপিয়ানরা যেভাবে বলবে এটা এক ধরনের অন্ধকার, আমি রাজি না। তাদের নিজস্ব বোধ থেকে তারা করেছে। কিন্তু বিষয়টা গিয়েছে যে আমরা এখানে কিন্তু খুব পরিষ্কার যে একটা ইহলৌকিকতা নয়, পারলৌকিকতা খুব মুখ্য একটা বিষয় ছিল। এই বিষয় থেকে পেট্রাক যখন হিউম্যান বিইং প্রকৃতি, যেটা থেকে পরে শেক্সপিয়ার যখন সনেট লিখছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হ্যাঁ, প্রেমিককে উপলক্ষ করে যখন লিখছেন, অত্যন্ত পার্থিব কথা লিখছেন, হ্যাঁ, অত্যন্ত জীবনের জলজান্ত, হ্যাঁ, জীবনকে নিয়ে লিখছেন, হিংস্রতা নিয়ে লিখছেন, আনন্দ নিয়ে লিখছেন, হ্যাঁ, শক্তি নিয়ে লিখছেন, ক্ষমতা নিয়ে লিখছেন, আবার মানুষের ভালোবাসা নিয়ে লিখছেন। এগুলো কিন্তু সবই ওই পেট্রার্কের সনেটের লাইনে। কিন্তু উনি যখন সনেট তৈরি করছেন, তাহলে দেখতে হবে যে এটা প্রথম একটা ট্রানজিশন হচ্ছে টুয়ার্ডস ইহলৌকিকতা, মানুষকে মানুষ হিসেবে দেখা, হ্যাঁ, জীবনকে জীবন হিসেবে, প্রকৃতিকে প্রকৃতি হিসেবে দেখা। ইহলৌকিকতা একটা ফান্ডামেন্টাল দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে। এবং সেই বিষয়টার সঙ্গে আদিতেই
ম্যাকিয়াভেলি আবার ওটা সোশ্যাল সায়েন্সের এক ধরনের সায়েন্টিফিক না, কিন্তু উনি সায়েন্টিফিক একটা আইডিয়ার গোড়াপত্তন করছেন যে মানুষ হচ্ছে আসলে অ্যানিমাল লেভেলের কিছু, তার আত্মকেন্দ্রিকতা রয়েছে, তার স্বার্থপরতা রয়েছে, হ্যাঁ, এবং সেজন্য উনি যখন রাজাকে উপদেশ দিচ্ছেন তখন বলতেছেন যে এগুলোকে ক্যাটার করেই তোমাকে স্টেট করতে হবে, তাইলে তুমি শক্তিশালী রাষ্ট্র গঠন করবে। মানুষের যে আইডিয়ালিজম ছিল, মানুষ ঈশ্বরের পুত্র, মানুষ আলোর সন্তান, পাপ করে পতিত হয়েছে, আবার মধ্যে দিয়ে ফেরত যাবে, হ্যাঁ, তার যে আত্মাকে প্রবল, মানে দেহ ইগনোর্ড, এই যে কতগুলো ক্যাথলিক এবং অন্যান্য আইডিয়া যেটাকে প্রভাবিত করেছে, সেখান থেকে ম্যাকিয়াভেলি বলছে না, সেও হিউম্যান বিইং হচ্ছে একটা অ্যানিমাল, তার কি বলে কেন্দ্রিকতা রয়েছে, তার অন্যান্য রিপু রয়েছে, সবকিছু রয়েছে। সুতরাং স্টেট গঠনের, তার মানে সোশ্যাল সায়েন্সের একটা কিছু তৈরি করছেন, যেটা পরবর্তীতে যারা সোশ্যাল সায়েন্টিস্ট আসবে, লাইক হবস, আমরা আজ আলাপ করছিলাম পলিটিক্যাল ফিলোসফি, যে যখন পলিটিক্যাল ইডিওলজি তৈরি করবে, ইকোনমিক যে সোশ্যাল সায়েন্সে উঠবে, অ্যাডাম স্মিথ অ্যান্ড রিকার্ডো। অ্যাডাম স্মিথ তার থিওরি অফ কি বলে ওয়েলথ অফ নেশনস লেখার আগে, ইকোনমিক প্রিন্সিপাল লেখার আগে থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস লিখছেন। উনি কিন্তু ক্লিয়ার করছেন নিজের মোরাল পজিশনটা, যে অ্যানিমালের যে আত্মকেন্দ্রিকতা, ইন্ডিভিজুয়ালস। রিকার্ডো ক্লাসিক্যাল ইকোনমিক্সের গোড়াপত্তন হচ্ছে এই এই যে হচ্ছে, তার আগে কিন্তু মেকিয়াভেলিয়ান প্রিন্সিপাল অফ হিউম্যান বিংকে একটা ইন্ডিভিজুয়াল, এই যে পরে যে গণতন্ত্র, ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে, এগুলোর কিন্তু গোড়াপত্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ, শুরুতেই। তো দেখা যাচ্ছে যে এইটা ওই সময়ে আর্ট কালচারে আরেকটা বড় প্রভাবিত হচ্ছে, যে মানে যদিও রাফায়েল কিংবা মাইকেল এঞ্জেলো যদিও মানে সিস্টিন চ্যাপেলের আঁকছেন বাইবেলের কাহিনী, কিন্তু হিউম্যানাইজ করে তুলছেন। আগে যেটা ছিল যে মানুষকে মানে ডিহিউম্যানাইজ করে দেওয়া, পবিত্র সত্তা আরোপ করে দেওয়া, সেখানে আঁকছেন, কিন্তু তখন তুমি তুমি নিশ্চয় দ্য লাস্ট সাপারে গেছো, হ্যাঁ, তুমি নিশ্চয় দেখছো যে হ্যাঁ, মানে কিভাবে কাহিনীগুলো হিউম্যান, মানে ইন্টারাকশনের, মানুষের সেন্টিমেন্ট, আবেগ, কিভাবে জীবনের আবেগ প্রকাশিত হচ্ছে, যেটা এতদিন পর্যন্ত পসিবল কম ছিল। তো সেইটা হচ্ছে বিশাল একটা গ্রুপ অফ পিপল, যারা সেই সময়ে কি বলে শিল্পের ক্ষেত্রে এক ধরনের বিপ্লব এনেছেন। এবং লিওনার্দো দা ভিঞ্চি তাদের মধ্যে অতি এক্সেপশনাল, কারণ উনি আবার কাণ্ড করেছেন যে উনি একই সঙ্গে বিজ্ঞানের চিন্তার সঙ্গে সম্মিলিত হওয়ার চেষ্টা করেছেন। উনি মানে আলো জেলে জেলে, তখন যেহেতু ডিসেকশন নিষেধ ছিল, কবরে ঢুকে মোমবাতি জেলে উনি মাংসপেশি এগুলো পর্যবেক্ষণ করেছেন, এবং করার পরে উনি আবার স্কেচে গেছেন, যেটা এখন পাওয়া যায়, হ্যাঁ, এবং সেই স্কেচে কিন্তু একদমই, কারণ তার আগে তো সবকিছু পেলবো, মানে হিউম্যান বিং তো হিউম্যান বিং না, তার অ্যানিমাল দিকটা তো ঢেকে দিতে হবে, তাকে তো হয় পবিত্র নাহলে একদম ডেমন। কিন্তু সাধারণ মানুষের এই যে মাংসপেশি থেকে শুরু করে উন্মুক্ত উদম, হ্যাঁ, যেটা ভারতে কিন্তু অনেক আগেই অজন্তা ইলোরাতে সেগুলো ছিল, যে অ্যাজ এ হিউম্যান বিং এর দেহকে দেহ হিসেবে চিত্রিত করা, কিন্তু ইউরোপে এটা ছিল না। কিন্তু সেই ক্ষেত্রে তিনিই প্রথম কিন্তু আবার এই কাজটা করছেন, এবং মানুষের মানে মাংসপেশিকে, উন্মুক্ত মাংসপেশিকে উনি কিন্তু স্কেচে কনভার্ট করছেন, যেটা সায়েন্টিফিক ভ্যালু আমি পরে আসছি। তাহলে ওভারঅল কি হচ্ছে, আর্ট কালচার শিল্প, মানে এই জন্য এটাতে এক ধরনের যেটাকে বলা হয় রিভাইভাল হচ্ছে কোন চিন্তাটার, খেয়াল করো, এই চিন্তাটা কিন্তু আসলে গ্রিকদের ছিল, হেলেনিক চিন্তা ছিল। এটাকে এই জন্য এথেন্সের পঞ্চম শতকে যেখানে নাটক তৈরি হচ্ছে গ্রেট, যেখানে ইলিয়াড অডিসির পরবর্তীতে এসে যখন আমরা দেখছি সফোক্লিস, ইউরিপিডিস, স্কিলাস, এই যে গ্রেট নাটক, গ্রেট মানে আর্ট কালচার, যেখানে হিউম্যান বিং কিন্তু যদিও দেবতার কাহিনী আসতো, কিন্তু সব ইলিয়াড অডিসিতেও কিন্তু হিউম্যান বিং অ্যাজ দেবতারাও হিউম্যানাইজড, সত্যি বলতে কি, হ্যাঁ, মানুষেরই প্রতিচ্ছবি। তাহলে ওই যে মানুষকে, এবং এটা বলেছিলাম না যে মানে ইডিপাসে বলতেছে যে তোমার দেয়ার আর জগতে অনেক বিষয় রয়েছে, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে, একজন মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিস্ময়কর, মানে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। ওই যে সফিস্টরা বলেছিল ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং, ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংকে গুরুত্ব দিয়ে যে চিন্তা ছিল, সেটাই হলো হেলেনিক চিন্তা বলা হয়, হ্যাঁ, মানে অর্থাৎ এথেনীয় চিন্তা বা আদি গ্রিক চিন্তা। তাহলে ইন এ ওয়ে আদি গ্রিক চিন্তার কিন্তু পুনরুত্থান হচ্ছে,
এক ধরনের মানবিক চিন্তার, মানবতা কেন্দ্রিক চিন্তার পুনরুত্থান হচ্ছে। তাহলে এই জন্যই কিন্তু রেনেসাঁকে অনেকে পুনর্জন্ম বলা হয়। হ্যাঁ, মানে নবজন্ম, পুনর্জন্ম শব্দটা কেন ব্যবহার করা হয়? কিসের পুনর্জন্ম? ওই হেলেনিক চিন্তার পুনর্জন্ম। হ্যাঁ, গ্রিক চিন্তার পুনর্জন্ম, যেটা ৫ম শতাব্দী বিসি তার পিক পিরিয়ড ছিল। তো তাহলে একটা স্রোত কিন্তু কারেক্ট যে হিউম্যানিজম একটা খুব প্রধান বিষয় এখানে। হ্যাঁ, এবং সেটাই আমাদের এসেছে, আমাদের যারা রেনেসাঁ, বাঙালি রেনেসাঁর প্রতিভু রাজা রামমোহন রায় থেকে শুরু করে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশেষ করে রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, এবং তার পরবর্তীতে বাংলাদেশে যারা রেনেসাঁ, তারা এই পার্টটাকে, কারণ তারা ম্যাক্সিমাম যেহেতু অনেকেই শিল্প সংস্কৃতির দিক থেকে এসছেন, যদিও মানে ব্যতিক্রম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার মৈত্র, অনেকের মধ্যে অন্য চিন্তাও ছিল, আমি আসছি পরে। কিন্তু মূলত এই স্রোতটা কিন্তু আমাদের ডমিনেন্ট স্রোত, যে মানে প্রগতিশীল কি, রেনেসাঁর ফসল কি, মানবতাবাদী হওয়া, হিউম্যানিস্ট হওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু আমাদের ডমিনেন্ট স্রোত, এবং সেটা আসছে একদম ওই প্রবাহ থেকে। কিন্তু এখানে অ্যানাদার আরেকটা বিষয় ঘটেছিল, যে বিষয়টা কম গুরুত্ব পেয়েছে, ইউরোপীয় চিন্তার ইতিহাসেও কম, এবং সেটা আমাদের, কারণ আমাদের রেনেসাঁর সূত্র ছিল ইউরোপীয় চিন্তা, মানে রাজা রামমোহন রায় কান্টে অনেক পণ্ডিত ছিলেন এবং রেনেসাঁর ইতিহাসে পণ্ডিত ছিলেন। আবার একই সঙ্গে উপনিষদীয় চিন্তাটা মিশ্রিত হয়েছিল, আদি ভারতীয় চিন্তা, এই দুটোর হাইব্রিড হলো আমাদের রেনেসাঁ। তো উপনিষদীয় চিন্তা আর এই ধরনের রেশনালিস্ট চিন্তার মধ্যে যেহেতু ফিলোসফিক্যালি খুব সাযুজ্য রয়েছে অ্যারিস্টটলিয়ান চিন্তার মধ্যে, হ্যাঁ, সেই জন্য ম্যাচিংটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমরা যে বিষয়টা ইউরোপিয়ানরাও কম উল্লেখ মানে করেছে ইতিহাসে, সেটা হলো যে আরেকটি সভ্যতার আসলে পুনর্জন্ম এখানে হয়েছিল, নবজন্মে। এবং সেটা হলো মানে ইন্টারেস্টিংলি সেটা হলো যে আলেকজান্দ্রিয়ান চিন্তা। আমরা সেই জন্য আলেকজান্দ্রিয়া পড়া হয়েছিল এখানে, যে আলেকজান্দ্রিয়া যে আমরা একটা ছোট্ট সেশন করেছিলাম, তার মানে হলো আলেকজান্দ্রিয়াতে কিন্তু দর্শন বিভাগ ছিল না, মনে আছে? মূলত ছিল বিজ্ঞান, সাহিত্য ছিল, মানে ল্যাঙ্গুয়েজ, ভাষা ছিল, কিন্তু দর্শন ছিল না, কিন্তু মানবতা, মানে এপিস্টেমোলজিক্যাল এইসব ডিসকাশন, গভীর চিন্তা ওখানে কিন্তু তেমন হতো না। কিন্তু এটা ট্রু ইউনিভার্সিটি, বলেছিলাম আমরা, যে অনেক রকম চিন্তার, গণিত থেকে শুরু করে ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, নানান বিষয়, সাহিত্যের আলাদা শাখা ছিল, হ্যাঁ, এবং বিশাল লাইব্রেরি ছিল। আমরা এই আলাপটা যাচ্ছি না, কিন্তু যেটা ঘটলো সেটা হলো যে এই সময়ে বিজ্ঞানের একটা রিভাইভাল, যেটা ওইটা মানে সোজা আমরা ট্রেস করতে পারি ইয়েতে, আলেকজান্দ্রিয়াকে। এবং সেই বিজ্ঞানের রিভাইভালে কিন্তু শুরু হয়ে গেল বিজ্ঞানের যে র্যাপিড ডেভেলপমেন্ট, মানে এই 1400-1500 শতক থেকেই শুরু হয়ে গেল। সেখানে অক্সিজেন, প্রিসলি অক্সিজেন আনলেন, লাভুইসে হাইড্রোজেন আনলেন, হ্যাঁ, মানে সিনথেসাইজ করা হয়ে গেল, শুরু হয়ে গেল। এবং বিশেষ করে অ্যাস্ট্রোনমিতে, হ্যাঁ, এবং এটাতে জ্যোতির্বিদ্যার প্রচন্ড অগ্রগতি হলো, এবং অবজারভেটরি তৈরি করলেন ডেনমার্কে, এবং টাইকো ব্রাহির অবজারভেটরি থেকে এই যে কোপার্নিকাস এবং বিশেষ করে জিওনার্দো ব্রুনো কে জীবন্ত দগ্ধ করা হলো এই তার থিওরির জন্য। কোপার্নিকাস, গ্যালিলিও সবাই বিপদগ্রস্ত ছিল, গ্যালিলিও কোনোভাবে এক ধরনের ট্যাক্টফুলি বাঁচলেন। এবং এই যে মানে একটা বিশাল গ্রুপ অফ পিপল যারা এই মানে কি বলে তত্ত্ব দিল যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। আমাদের ইয়েতে ছিল আলেকজান্দ্রিয়ান স্কুলে কি ছিল, টলেমিক থিওরি ছিল, যে পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে, তাই না? এটা ছিল তখনকার তত্ত্ব। কিন্তু সেটা তাদের কিছু অবজারভেশনের ভিত্তিতে তারা তত্ত্ব দিয়েছিলেন। এখানে অবজারভেশন যখন টাইকো ব্রাহির অবজারভেটরি থেকে যখন অনেক তথ্য এলো, ব্রুনো, কোপার্নিকাস যখন ক্যালকুলেট করলেন, হ্যাঁ, তখন তারা বললেন যে না, উল্টোটা, ঘটনাটা উল্টো, আসলে যে আমরা আসলে সূর্যের চারদিকে ঘুরছি। তো এইটা বিজ্ঞানের ক্ষেত্রে একটা নতুন ধরনের ধারণা তৈরি হলো আসে। তো এবং তারপরে তো আমরা ইতিহাস জানি যে কি র্যাপিডলি তখন নিউটন আসলেন গ্যালিলিওর পরে, এবং অনেক সূত্র তৈরি হলো, এবং মানে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এক ধরনের বিপ্লব সংগঠিত হলো। বায়োলজি অলওয়েজ একটু পিছনে ছিল, কারণ বায়োলজিতে একটা বিশাল ব্যাপার ছিল যে ভাইটাল ফোর্স তত্ত্ব
তাকে পিছনে একটু টেনে রেখেছিল, যে বায়োলজির ক্ষেত্রে কিন্তু তারপরেও ওই যে বললাম যে লিওনার্দো দা ভিঞ্চি যখন কবরে ঢুকে ডিসেকশন করছেন, 1400-1500 শতকের ডিসেকশনটা তখন অ্যালাউড ছিল না, অ্যালাউড ছিল আহ শুধুমাত্র ক্রিমিনালদেরকে, যাদের মানে ইয়ে করা হতো, মানে ডেথ সেন্টেন্স দেওয়া হতো, তাদের শুধু ডিসেকশন করা যেত আর কি, অন্য সব দেহ করা যেত না। তো কিন্তু বায়োলজি রিলেটিভলি অলওয়েজ একটু পশ্চাতে ছিল, কিন্তু তারপরেও কিন্তু স্টার্ট হয়ে গেছে যে বায়োলজির কিছু কিছু ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে গেছে, কিন্তু বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমিতে অসম্ভব ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, মানে বিজ্ঞানের একটা বিপ্লব, যে বিপ্লবটা ওই সময় প্যারালালি শুরু হয়। এবং সেটা কিন্তু আমি আবারও বললাম যে সেই পুনর্জন্ম কিন্তু আসলে এথেনীয় পুনর্জন্ম না, কারণ এথেনীয়তে প্লেটো অ্যারিস্টটল ডমিনেন্ট চিন্তায়, প্লেটো তো ইন্দ্রিয়গ্রাহ্য এক্সপেরিমেন্টই তো উনি নাকচ করতেন। অ্যারিস্টটল যদিও এটাকে উৎসাহিত করেছেন, কিন্তু তারপরে তো আর অ্যারিস্টটলের পরে তো এটার কোনো ধারাবাহিকতা ছিল না। গ্রিসে তো আর এই চর্চা কখনোই অত ইমপ্রুভমেন্ট হয় নাই, কিন্তু আলেকজান্দ্রিয়া কয়েকশো বছর ধরে এটার আমাদেরকে অনেক, আর্কিমিডিসের মতো মানুষকে উপহার দিয়েছেন উনি, তাই না? ইউক্লিডকে উপহার দিয়েছে আলেকজান্দ্রিয়া আমাদেরকে। তো কত বড় বড় এগুলো যে ডিসকভারি মানুষের ইতিহাসে, তো সেইটা রিভাইভাল হলো। তার মানে ইউরোপীয় রেনেসাঁ খুঁজতে গেলে দুটো সোর্স খুঁজতে হয় আসলে। একদিকে হলো মানবতাবাদ, মানবতাবাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে মানুষের রিজন, বুদ্ধি, ইন এ ওয়ে র্যাশনালিজম, ইন এ ওয়ে অ্যারিস্টটলিয়ান র্যাশনালিজম, বা কিছুটা প্লেটনিক হোক, কিন্তু ঘটনাক্রমে কিন্তু মানে র্যাশনালিজম, যুক্তি বুদ্ধি জড়িত আছে। কিন্তু ইউরোপীয় রেনেসাঁতে যুক্তি বুদ্ধি একটা স্রোত, কিন্তু যুক্তি বুদ্ধি একমাত্র স্রোত নয়। ওই যে বিজ্ঞানের কথা বলছি, ওটা কি দিয়ে হয়েছে? ওটা হচ্ছে অবজারভেশন দিয়ে, প্রত্যক্ষবাদ দিয়ে, অভিজ্ঞতাবাদ দিয়ে, কারণ ওখানে তো এক্সপেরিমেন্ট করেছে, ওখানে তো আবিষ্কার যখন করছেন প্রিসলি কিংবা ল্যাভোইসিয়ের, তো এক্সপেরিমেন্ট, ল্যাব তৈরি হচ্ছে, এক্সপেরিমেন্টাল সায়েন্স তৈরি হচ্ছে। তার মানে হলো বড় একটা স্রোত হলো অভিজ্ঞতার মধ্য দিয়ে, এবং ইন এ ওয়ে যখন ইয়ে বলছেন, কি বলে, প্রিন্সের লিখছেন, ওখান থেকে যখন আমরা বলছি পরে আসছে কিছুদিন পরে হবস তৈরি হচ্ছে, তারপর পর লক আসছেন, তার আগে যে বললাম অ্যাডাম স্মিথ, রিকার্ডো, সবই কি দেখছে? সমাজকেও তো অবজার্ভ করছে, সামাজিক সায়েন্সও তো অবজারভেশনের উপর থেকে হচ্ছে। তার মানে অবজারভেশনের যে গুরুত্বটা, যেটা এই মিডল এজে কিছুটা চাপা পড়ে গেছিল বেসড অন ফেইথ অর রিজন, ফেইথ তো অবজারভেশনকে গুরুত্ব দিবে না, ফেইথের উপর একটা স্ক্রিপচারকে গুরুত্ব দিবে। রিজন তো তোমার অবজারভেশনকে গুরুত্বের আগে বুদ্ধি, লজিক দিয়ে দিবে, যেটা অ্যারিস্টটলিয়ান লজিক ফলো করবে অলমোস্ট। সেটাকে অতিক্রম করে বুদ্ধি, অভিজ্ঞতা আসলো। তার মানে হলো দুটো স্রোত মিলিত হচ্ছে। এই দুটো স্রোতকে মিলিত হলে যারা থিওরিটিশিয়ান, যারা ফিলোসফিক্যাল চিন্তা করেন, যারা এপিস্টেমোলজিস্ট, তারা তখন আসলে দুটো স্রোতকে ক্লিয়ারলি ব্যাখ্যা করার দিকে আসলেন। এগুলো কিন্তু এটা কিন্তু নতুন না। অনেকে আবার যখন এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় আধুনিক দর্শন বলে একটা শব্দ চালু করেছে, মডার্ন এইজ চালু করেছে, মডার্ন ফিলোসফি চালু করেছে। আমি এই শব্দগুলো খুব একটা মানে পক্ষপাতী না আসলে। আসলে দেখা যাবে যে চিন্তার কন্টিনিউটি, এটা আধুনিক বলতে কি বোঝায় আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এটা তো আমরা যখন আদিকাল থেকে পড়ে আসছি, একটা স্টেজে এসে, হ্যাঁ, তখন এই পর্যায়ে এসে রেনেসাঁ বা মধ্যযুগে এসে, মধ্য ভাগে এসে এই গত এই ধারাটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছেন। তারা সবাই প্রায় ম্যাথমেটিক্সের সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে দেকার্ত, লাইবনিজ। তারা এটাকে নিয়ে যাচ্ছেন বেশি করে যুক্তিবাদের ধারায়। হ্যাঁ, ইন এ ওয়ে মানবতাবাদ বললে দুটোই, কিন্তু বিজ্ঞানের অবজারভেশনও মানবতাবাদের মধ্যে পড়ে, এটাও মানবতার মধ্যে পড়ে। কিন্তু যারা মানে এই স্কুলের মানে মানবতাবাদকেই শুধু, বিজ্ঞানকে যারা বোঝার চেষ্টা করেন না, বা বিজ্ঞানকে অনেক সময় বোঝেন না বা দেখেন না, তারা তখন এই যুক্তিবাদী হওয়া মানে মানবতাবাদী, যুক্তিবাদী হওয়া মানে হলো অ্যান্টি রিলিজিয়াস এক ধরনের স্ট্যান্ড নেওয়া, প্রগতিশীল মানে হলো যুক্তিবাদী হওয়া, মানবতাবাদী বলতে যুক্তিবাদ, যুক্তির উপরেই সবকিছু বলবো, যুক্তির পরম্পরায় সবকিছু হলো, এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে যায়। যে ধারণা থেকে তখন আমরা অনেকগুলো বই পাই বাংলা ভাষায়, ইনক্লুডিং আমাদের যারা এখনকার অনেকেই আছেন যে বিজ্ঞানের অবজারভেশনাল পার্টটা থেকে তথ্য না নিয়ে খালি যুক্তির পিঠে যুক্তি দিয়ে, লজিকের পিঠে লজিক দিয়ে, হ্যাঁ, তারা
মানে সমাধানের চেষ্টা করেন, এটা একটা ধারা। সেকেন্ড যেটা হলো অভিজ্ঞতাবাদের ধারায়, সেটা হলো যে লক, মানে বার্কলে, প্রথমে বার্কলে, লক, হিউম, হ্যাঁ, আমরা তিনটা নাম খুব বিখ্যাত পড়বো, যেটা অভিজ্ঞতাবাদ এমপিরিসিজমের ধারাটাকে এগিয়ে নিয়েছে। আমাদের আগামী পাঠ্য হবে এই দুইটা ধারা, হ্যাঁ, মানে একটা হলো রেশনালিজমের ধারা, একটা হলো এমপিরিসিজমের ধারা। আমরা এসে দেখবো 1700 দশকে কান্ট চেষ্টা করেছে দুটোকে মিলিয়ে একটা কম্বিনেশনের চেষ্টা করেছেন, সিনথেসিসের চেষ্টা করেছেন দুটোর মধ্যে। এটা হলো গ্রেট অ্যাটেম্প্ট। ওই ধারাতে তখন দেখবো যে কান্টের মধ্যে মানে একটা অ্যাম্বিগুইটি, কিছু স্কোপ ছিল, যেটাকে হেগেল তখন একভাবে নিয়ে এসছে, হেগেলকে ফলো করে মার্কস সেটাকে আরেকভাবে নিয়েছেন। একটা ধারা দেখবো তার কিছু অংশ আবার এমপিরিসিস্টটা কাজে লাগিয়েছে। তখন আমরা আসলে যেটা এমপিরিসিজমের ধারাতে, লকের ধারা থেকে এসে স্টুয়ার্ট মিল, যেটা গণতন্ত্রের ডেভেলপমেন্ট হয়েছে, ডেমোক্রেসি ডেভেলপমেন্ট হয়েছে, এবং ডেমোক্রেসির কনসেপ্টটা তখন সোশ্যাল সায়েন্সে এসছে, ওর সাথে ইকোনমিক্স এবং অন্যান্য সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো যুক্ত হয়েছে। বায়োলজি অ্যাডভান্স করেছে, আমাদের মানে সাবজেক্টগুলো যেগুলো বায়োলজি থেকে শুরু করে মেডিসিন ইত্যাদি অন্যান্য সাবজেক্টগুলো গ্রো করেছে। আর ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজির একটা যোগসূত্র তৈরি হয়েছে। আমরা এই যে ডেভেলপমেন্ট, বিজ্ঞানের ডেভেলপমেন্ট আর এপিস্টেমোলজির ডেভেলপমেন্ট, মানে দর্শনের ডেভেলপমেন্ট, এগুলোকে নানানজন মেলানোর চেষ্টা করে আমরা 20th সেঞ্চুরিতে আসবো। দেখবো তখন ম্যাথমেটিক্সটা আবার নতুন চেহারায় লাভ করেছে, যে এই সেই আদিকাল থেকে, যে প্লেটোর আমল থেকে ছিল, তার নেচারটা আরো প্রতিভাত হয়েছে। এবং সেটা 20th সেঞ্চুরিতে এসে তখন কিভাবে আমাদের ভিয়েনা সার্কেলে এসে কি করে একটা কম্বাইন ফিলোসফি ও সায়েন্স দেওয়ার চেষ্টা হয়েছে ইত্যাদি আমাদের আগামী দিনের পড়া। কিন্তু এখন আজকে যেটা আমরা তাহলে জানলাম, যে রেনেসার গেটওয়েতে আসলে দুটো পথ থেকে, একটা হচ্ছে হিউম্যানিজম ফ্রম যে গ্রিক, যেটাকে বলে হেলেনিক চিন্তার হিউম্যানিজম, মানবতাবাদ, যেখানে যুক্তি একটা প্রধান, কিন্তু মানুষের সেন্সিটিভিটি, আর্ট কালচার, শিল্প সংস্কৃতি, হ্যাঁ, তার যে পুনরুত্থান, তার যে সৌন্দর্যবোধ, তার যে মানবিক মূল্যবোধ, সেগুলোর কিন্তু একটা পুনরুত্থান ওখানে ঘটেছে। আর তার সাথে যে অবশ্যম্ভাবী হবে অ্যারিস্টটলিয়ান লজিক যেটা চলছিল, যেটা একদিন রিলিজিয়ানকে বরং মানে কাঠছড়া বেঁধেছিল, সেটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যারিস্টটলিয়ান লজিক থেকে আবার ট্রান্সফরমেশন করে র্যাশনালিজমের আরো সেকুলার ধারা, হ্যাঁ, যখন দেকার্তে, লাইবনিজ, স্পিনোজা, তারা কিন্তু আলটিমেটলি হয়তো বাইবেলে যাচ্ছেন, কান্টও বাইবেলে যাচ্ছে, কিন্তু তাদের লেখার মধ্যে কিন্তু নাই যে আমি বাইবেল বলিয়াছে বলি আমি বলিতেছি, তা কিন্তু নাই। হ্যাঁ, তো ওইটা খুব। ইন দ্য মিন টাইম আমরা এর মাঝে আরেকজনকে একটু দেখে নিব, যাকে ফ্রিকুয়েন্টলি মানে ইউরোপিয়ানরা প্রথম থেকে খুব হাইলাইট করেছিল, তাদের ইউনিভার্সিটিতে পড়ানো হতো, কিন্তু পরে সামহাও ওই যে যা হয়, বিভিন্ন রকম আসলে জ্ঞানের রাজ্য, তো নানান রাজনৈতিক চিন্তা কাজ করে, কাকে আপার হ্যান্ড দিবে, কাকে লোয়ার হ্যান্ড দিবে, ফলে আমরা ইবনে খালদুনকে, হ্যাঁ, ইতিহাস থেকে প্রায়, হ্যাঁ, মানে মুসলমানরাও, আমরাও কিন্তু ইবনে খালদুনের নাম খুব কম লোকই জানি। কিন্তু রেনেসার একটা উজ্জ্বল একটা প্রতিনিধি আমি মনে করি ইবনে খালদুন, যিনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছেন নর্দার্ন আফ্রিকায়। আমরা তার মুকাদ্দিমা থেকে একটু অংশ দেখব। মানে মানে আমরা ইসলামিক চিন্তার কন্টিনিউটিতে একটা গ্রেট পার্সনকে কিন্তু আমরা কখনোই লক্ষ্য করি না আসলে, হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইবনে খালদুনকে এর মাঝে আমরা একবার দেখে নেব, হ্যাঁ, এক ভাগে। এবং আমি মনে করি সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতার ফাদারদের মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যা হোক, ইউরোপীয় ইতিহাস তাকে ডাউনগ্রেড করে রেখেছে। তো আমরা এই হলো আমাদের আগামী দিনের রোড ম্যাপ। তাহলে আজকে আসলে আমরা গেটওয়েতে প্রবেশ করছি, যে দুটো ধারা, একটা হলো রেশনালিস্ট ধারা, একটা হলো এমপিরিসিস্ট ধারা। এটা খুব ক্লিয়ার কাট, কারণ এখানে যেহেতু চর্চাগুলো যেহেতু ক্লিয়ার কাট শুরু হয়েছিল, এর সবকিছুই কিন্তু অতীত থেকে আসছে, এটা ধারাবাহিকতা, এটা নতুন কিছু নেই, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে হয়তো গ্রন্থ রচিত হচ্ছে। তো আমি আজকে তাহলে এটা বলে শেষ করি, হ্যাঁ, আগামীতে আমরা ডেকার্তে দিয়ে হয়তো প্রবেশ করবো। ওকে।